সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আনোয়ার পাশা রচিত রাইফেল রুটি আওরাত উপন্যাসটির দ্বিতীয় পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। কীর্তিমান পুরুষ বটে মালেক সাহেব। এমএ পাশ করেছেন 1945-এর দিকে। সে সময় তিনি কমিউনিস্টদের গাল দিয়ে মাসিক মোহাম্মদীতে কবিতা লিখতেন, কেননা ওইটাই সবচেয়ে নিরাপদ ছিল সে সময়। দেশ স্বাধীন হলে মুসলিম লীগ অথবা কংগ্রেসের রাজত্বে বাস করতে হবে, অতএব তাদের কাউকে ঘাঁটানো নিরাপদ নয়। আবার একান্তই দেশ যদি স্বাধীন নাই হয় তাহলে বাস করতে হবে ব্রিটিশ রাজত্বে, অতএব ব্রিটিশদের বিরুদ্ধেও কিছু লেখা যায় না। অথচ সেকালে পলিটিক্যাল বিষয়ে কবিতার বেশ বাজার দর ছিল, এবং ব্রিটিশ, কংগ্রেস, মুসলিম লীগ সকলকেই খুশি করা যায় এমন বিষয় ছিল কমিউনিস্ট বিরোধিতা। তাই লিখলেন লাল বন্দুকের গান। স্বাধীনতা লাভের পর পাকিস্তানে শুরু করলেন মুসলিম তেহজিব ও তামদ্দুন নিয়ে গবেষণা। সে সময়ে তিনি একটি প্রবন্ধ লিখলেন। তার আরম্ভটা এরকম: মাঝে মাঝে কবিতা লিখিয়া থাকি। কবিতা আমি ভালোবাসি, কিন্তু তদপেক্ষাও আমি বেশি ভালোবাসি আমার দেশকে। দেশ আগে, তারপরে সাহিত্য। দেশের স্বার্থ অগ্রে বিবেচনা করিতে হইবে, পরে সাহিত্যের কথা আসিবে। আমি সাহিত্যের ছাত্র নহি, অতএব সাহিত্য সম্পর্কে সকল তত্ত্ব আমার না জানা থাকিতেও পারে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে কিছু পড়িয়াছি। এমএ পাশ করার পর রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত একখানি গ্রন্থও তিনি পড়েননি। রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে লব্ধ জ্ঞানের দ্বারা এই দৃঢ় প্রতীতি আমার মধ্যে জন্মিয়াছে যে, এইভাবে শুরু করে সেই প্রবন্ধে মালেক সাহেব প্রমাণ করেছিলেন নবগঠিত রাষ্ট্রের স্বার্থেই পাকিস্তানি জাতির জন্য রবীন্দ্র চর্চা বিপজ্জনক। বিগত শতাব্দীর পুঁথি সাহিত্যের আদর্শ হবে আমাদের পাকিস্তানি সাহিত্যের আদর্শ। আহা, পাক সরকার কি খুশি তখন হয়েছিলেন! সঙ্গে সঙ্গে মালেক সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়ে গিয়েছিলেন। প্রথমে লেকচারার, পরে 3 বছরের মধ্যেই 5 জনকে ডিঙিয়ে হয়েছিলেন রিডার। কিন্তু হায়, রিডার হওয়ার 6 মাসের মধ্যে একই কাণ্ড! অভূতপূর্ব সে কাণ্ড ঘটল 1954-তে। পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগের হল ভরাডুবি। পাকিস্তানের রাজনীতি ক্ষেত্রে আওয়ামী লীগের প্রাধান্য শুরু হল। না, সেজন্য কপাল চাপড়ে লাভ নেই। বুদ্ধি থাকলে সব নদীতেই পার হওয়া যায়। বুদ্ধি খাটাতে শুরু করলেন মালেক সাহেব। কিছুক্ষণ ভাবলেন, আওয়ামী লীগের মনের কথাটি কি? পাকিস্তান নামক রাষ্ট্রের মধ্যে থেকেও আমাদের বঙ্গীয় সত্তাটিকে আমরা ভুলতে পারি নে, ভুলব না। ব্যাস, মালেক সাহেব পূর্ব বাংলা নিয়ে ভাবে গদগদ হয়ে একটা প্যানপ্যানে কবিতা লিখে ফেললেন। 21শে ফেব্রুয়ারির উপর গানও লিখে ফেললেন। একটা প্রবন্ধে লিখেই ফেললেন পাকিস্তানের প্রথম রুদ্র। লেখক বোধহয় রুদ্র শব্দের মানে জানতেন না। পাকিস্তানের প্রথম রুদ্র আবির্ভাবে অনেকেই আমরা বিমূঢ় হইয়াছিলাম। 52 ভাষা আন্দোলনে আমরা সম্বিত ফিরিয়া পাইয়াছি। একটু মিছে কথা লেখা হয়ে গেল। লিখতে লিখতেই মালেক সাহেব ভেবেছিলেন সত্যিকার জ্ঞানোদয়টা তার 52তে হয়নি, হয়েছিল 54তে। তা হোক, যাহা 52 তাহা 54। এ ধরনের এক আধটু মিথ্যা জায়েজ। এটা কলিযুগ না? কলিযুগে 16 আনা সত্য অচল। এভাবে কিছু সত্য কিছু মিথ্যাকে আশ্রয় করে মালেক সাহেব ভারী সুন্দর সচল রইলেন 54 পরবর্তী দিনগুলোতে। এমন সময় কি ভাগ্যের পরিহাস! আইয়ুব খানের সে মার্শাল ল, গ্রাম্য উচ্চারণে মার্শালা, জারি করলেন। আইয়ুব খান এসে মার্শাল ল জারি হওয়ার দিন মালেক সাহেব সারাদিন রোজা রেখে খোদার কাছে কেঁদেছিলেন। হায় হায়, এমনি করে কি কেউ নিজের পায়ে কুড়াল মারে? কোন কুক্ষণে কেন এসব কবিতা গান লিখেছিলাম! আল্লাহর কাছে বিস্তর কাঁদাকাটা করলেন মালেক সাহেব। নামাজ আগে থেকেই পড়তেন, এবার নফল নামাজের সংখ্যা বাড়িয়ে দিলেন। আগে দাড়ির সঙ্গে গোঁফও কিছুটা রাখতেন, এখন খুর দিয়ে গোঁফও চেঁচে ফেললেন। দাড়ি রয়ে গেল বহাল তবিয়তে। গুম্ফবিহীন দাড়িতে মুখের চেহারাটা এবার খাঁটি মুসলমানের মতো দেখতে হলো। কিন্তু দিলে তবু ভরসা হয় না।
নির্জনে একা থাকলেই আল্লাহকে ডাকেন। তখন আল্লাহ তার উপর কৃপা করলেন। হঠাৎ একদিন আইয়ুব খানের কাছে ডাক পড়ল মালেক সাহেবের। খান সাহেব মালেক সাহেবকে সরাসরি জানিয়ে দিলেন, আমি অযথা কাউকে দুঃখ দেব না। আপনাদের আগেকার সকল গুনাহ মাফ করে দেওয়া হলো। এখন আমি চাই যে আপনারা সকলে জাতি গঠনের কাজে আমার হাত শক্ত করুন। জাতি গঠনের মহান দায়িত্বের কথাগুলি আইয়ুব খান সাহেব সামনে রাখলেন। পেছনে রইল রাইফেল। চোখ বন্ধ করে যারা সেই মহান দায়িত্ব পালনে পা বাড়ালো, সেই রাইফেল কখনো তারা দেখতে পায়নি। তারা ভাগ্যবান। কিন্তু অনেক হতভাগা একটু ইতস্তত করেছিলেন এবং অনেকেই তারা সিধে হয়েছিলেন দু একটা রাইফেলের গুঁতো খেয়ে। অনেকে তাও হননি। তাদের মধ্যে ছিল দেশদ্রোহিতার শিরোপা। বুদ্ধিজীবী, সাংবাদিক ও রাজনীতিকদের একটা তালিকা তৈরি করে তাদেরকে 3টে ভাগে বিভক্ত করেছিলেন খান সাহেব। একদল সাদা, একদল কালো এবং একদল হলুদ। এই ভাগ কিন্তু অত্যন্ত নিরপেক্ষভাবেই করা হয়েছিল এবং সাদা তালিকার নিষ্পাপ বোকা ভালো মানুষগুলিকে অত্যন্ত সম্মান দিয়ে দূরে সরিয়ে রাখা হয়েছিল। অত ভালো মানুষ দিয়ে দেশের কাজ হয় না। তবে তোমাদের কিছু বলাও হবে না, হাজার হলেও তোমরা বোকা ভালো মানুষ। হলুদ তালিকায় ছিলেন 2 ধরনের মানুষ। এক, নিষ্পাপ বটে তবে বোকা নয় এবং সংকল্প সাধনে অত্যন্ত দৃঢ়চেতা। 2, অল্প পরিমাণে দাগ ধরা, শয়তানিতে নেমেও বিবেকটাকে বাঁচিয়ে রাখার যারা চেষ্টা করছে। এই হলুদ তালিকার মানুষগুলি ছিলেন আইয়ুব খানের কাছে অত্যন্ত ডেঞ্জারাস, ভয়াবহ রূপে বিপজ্জনক। এদের হাত পা ভেঙে দেওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করে খান সাহেব মাঠে নেমেছিলেন। তার সহায়ক হয়েছিলেন কালো তালিকার মানুষগুলি। কালো তালিকায় ছিল খুব বাছা বাছা নামগুলি, পাকা চরিত্রহীন, পাকা শয়তান, পাকা বদমায়েশ, কিন্তু সেই সঙ্গে অতি ধুরন্ধর ও প্রচণ্ড রকমের বুদ্ধিমান। ভাগ্যক্রমে এই কালো তালিকায় মালেক সাহেব পড়েছিলেন। খান সাহেবের দরকার ছিল বুদ্ধিমান চরিত্রহীন মানুষ। ওদের দিয়েই উদ্দেশ্য সিদ্ধ হওয়া সম্ভব। তাই ওদের কাছেই নিজেকে ব্যক্ত করলেন খান সাহেব। দেখো হে, তোমাদের সর্বপ্রকার অতীত দুষ্কর্মের তালিকা আমার হাতে আছে। আমি তা ঠিকমতো রেখেই দেব, কিছু বলবো না তোমাদের। কিন্তু তার বিনিময়ে আমি যত দুষ্কর্ম করব সেসবের সাফাই তোমাদের গাইতে হবে। নেশন বিল্ডিংয়ের মানে জাতি গঠনের কন্ট্রাক্টরই তোমাদেরকে দেব। তা থেকে তোমরা করে খেতে পারবে, কিন্তু সাবধান, বেইমানি করার চেষ্টা করো না। মনে রেখো, আমি পাঠান। পাঠান কখনো বেইমানি সহ্য করে না। মালিক সাহেব শুনেই সঙ্গে সঙ্গে হাত জোড় করেছিলেন। হ্যাঁ, তবা তবা, কি যে বলেন স্যার, যা বলবেন তাই করব স্যার। তোমরা বাঙালিরা তো সব হিন্দুদের গোলাম ছিলে না? হ্যাঁ স্যার, ঠিক স্যার, ছিলাম বই কি স্যার। অত স্যার স্যার করবে না। শোনো, গোলাম তোমরা যে কালে ছিলে সেকালে ছিলে, এখন তোমরা আজাদ। এই আজাদি তোমাদের জন্য কে এনেছে বলতে পারো? হে আমি, আইয়ুব খান। নিজের বুকে বুড়ো আঙুলের টোকা মেরে দেখিয়েছিলেন খান সাহেব। আর অমন যে চালুমাল মিস্টার আব্দুল মালেক, তিনিও খান সাহেবের কথা শুনে কিঞ্চিত ঘাবড়ে গিয়েছিলেন। তার ধারণা আমাদের আজাদি কায়েদে আজমের অবদান। সে কথা ভুলে গিয়ে বলতে হবে তা এনেছেন এই পাঠান খান সাহেব। মিস্টার মালেককে চুপ থাকতে দেখে খান সাহেব বলে চললেন, আমি তোমাদের আজাদি এনে দিয়েছি, আমি তোমাদের মুক্তিদাতা। কিন্তু মুক্তি দিলেই কি তা সকলে নিতে পারে? বলো, পারে? না হুজুর, বহুকাল খাঁচার ভেতরে থাকার পর পাখিকে ছেড়ে দিলে সে উড়তে পারে না। ঠিক, তোমাদের বাঙালিদের অবস্থা হয়েছে খাঁচার পাখির মতো। দীর্ঘকাল হিন্দুয়ানির খাঁচায় তোমরা পোষা ছিলে, এখন ছাড়া পেলেও তাই উঠতে পারছো না, মানে হিন্দুয়ানি ত্যাগ করতে পারছো না। তোমাকে এই কাজের ভার আমি দিতে চাই, বুঝতে পারছো? মালেক সাহেব বুঝতে চেষ্টা করলেন। খান সাহেব বলে চললেন, আমি একটা সংস্থা গড়ব মনে করছি। কি নাম দেব বলতে পারো? হুজুর তার কাছে সাজেশন চেয়েছেন।
আহা, কি সৌভাগ্য! গৌরবে ও গর্বে মালেক সাহেব স্ফীত হয়ে উঠলেন। একটু মাথা নত করে ভেবে বললেন, ন্যাশনাল ইনস্টিটিউট ফর দি প্রোটেকশন অফ দি বেঙ্গলিজ ফ্রম দি কাফিরস। রাস্কাল! খান সাহেব রাগে ফেটে পড়লেন, আর একটু হলে লাথিই মেরে বসতেন। বুট শুদ্ধ পাটা লাফিয়ে উঠেছিল ফুটখানেক। মালেক সাহেব ভয় পেয়ে গেলেন, কিন্তু না, খান সাহেব আর বেশি কিছু করলেন না। একটু না ভেবে প্রায় সঙ্গে সঙ্গেই বললেন, ওটার নাম হবে একাডেমি ফর দি ডেভেলপমেন্ট অফ ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। তোমাকে ডিরেক্টর করব, বুঝেছ? আনন্দে হাত কচলাতে কচলাতে মালেক সাহেব তখন গোলে জল হবার উপক্রম। হুজুরের মেহরবানি। খান সাহেব অর্থাৎ আইয়ুব খান সোফা ছেড়ে উঠে পায়চারি শুরু করলেন। অগত্যা মালেক সাহেবও উঠে দাঁড়ালেন। হুজুর দাঁড়িয়ে থাকলে তিনি বসে থাকেন কি করে? কিন্তু হুজুর বাঁ হাতের একটা ইঙ্গিতে মালেক সাহেবকে বসতে বললেন। হুজুরকে একটু চিন্তান্বিত দেখাচ্ছে। প্রায় 50 সেকেন্ড পর তিনি বললেন, তোমাদের অধপতনের মূলটা কোথায় জানো? তোমাদের ওই ভাষা। ওই ভাষা তোমাদের যতদিন থাকবে ততদিন হিন্দুদের গোলামি থেকে তোমরা মুক্ত হতে পারবে না। তাতে কোনো সন্দেহ নাই হুজুর। সামনে তো সবই স্বীকার করো তোমরা, কিন্তু পেছনে গেলেই উল্টো সুর ধরবে। তোমাদের বিশ্বাস আছে কিছু? তোমরা সব মোনাফেক আদমি আছো। এটা হুজুর হক কথা বলেছেন, কিন্তু এই বান্দা আপনার সাথে কখনো মোনাফেকি করবে না, করলেও বাঁচবে না। যত গুনার কাম করেছ সবের তালিকা আমার ফাইলে আছে। দরকার হলে সেগুলি বের করা হবে, কিন্তু আশা করি তার প্রয়োজন হবে না। মালেক সাহেব কিছু বলার না পেয়ে মাথা নত করে চুপ করে রইলেন। খান সাহেব বলে চললেন, তোমার একাডেমির কাজ হবে মশরেকি পাকিস্তানে উর্দু চালু করা, আর একদল বুদ্ধিজীবী তৈরি করা যারা আমার শাসনের গুণগান করবে। মসজিদে আপনার নামে খুতবা চালু করে দেব হুজুর। হ্যাঁ, সেটা তো বড় হক কথাই বলেছ হে, কিন্তু কথা কি জানো, আরবি ভাষায় কে কি বলবে তা তো লোকে বুঝবে না। লোকে যা বুঝবে না তার বলে লাভ কি? না হুজুর, উর্দুতে খুতবা চালু করে দেব। উর্দু তো সকলকে শিখতেই হবে। শুধু শিখতে হবে মানে কি? অফিসে অন্দরমহলে সবখানে ও এক উর্দুই থাকবে। বাংলা বিলকুল হারাম হয়ে যাবে, কেননা বাংলা থাকা মানেই তো হিন্দুয়ানি থাকা। পাকিস্তানে আমি তো হিন্দুয়ানি চলতে দিতে পারি নে, বলো পারি? তা বটে, তবে হুজুর ওখানে উর্দু যে কারো মাতৃভাষা নয়। বহু সাহস বুকে নিয়ে মালেক সাহেব এই একটি বার কিঞ্চিত প্রতিবাদের সুরে কথা বললেন। আর যায় কোথায়, গর্জে উঠলেন খান সাহেব, হোয়াট ননসেন্স! উর্দু এখানেই বা কার মাতৃভাষা? কারো না। তবু সকলে আমরা দেশের ঐক্য বজায় রাখার খাতিরে উর্দুকে মেনে নিয়েছি। তোমরা এমন কি নবাবের এসেছ যে মানবে না? এই পাঠানি যুক্তির কাছে মিস্টার আব্দুল মালেক হার মানলেন। তাই তো, তিনি তো একদা জাতীয় সংহতির খাতিরে রবীন্দ্রনাথকে পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন। তাহলে তাহলে জাতীয় সংহতির জন্য বাংলা ভাষাকে বাদ দিতে আপত্তি থাকবে কেন? না, তার আপত্তি নেই। আপত্তি হবে দেশের ওই বেকুব জনসাধারণের। ভাষার প্রশ্নে কোনো যুক্তি ওরা মানতে রাজি নয়। একটু ভেবে মালেক সাহেব বললেন, হুজুর, আমার মনে হয় এ ব্যাপারে কিছু চালাকির আশ্রয় নিতে হবে। প্রথমেই উর্দুর কথা বললে দেশে হট্টগোল হইচই শুরু হয়ে যাবে। না না, হই হাঙ্গামা বাঁধাতে পারবে না। বাঙালি বড় হুজুক প্রিয়। হই হাঙ্গামা পেলে আর কিছু চায় না। তখন তাকে শান্ত করাই মুশকিল হবে। শান্তিপূর্ণভাবে কাজ হাসিল করতে হবে। হুজুর, সেজন্যই বলছিলাম, প্রথমেই ওদেরকে বাংলা ভাষা ভুলিয়ে দিতে হবে, তারপর একটু একটু করে দিতে হবে উর্দু। বাহ, ভারী চমৎকার প্ল্যান তো। বাঙালিকে বাংলা ভুলিয়ে দেওয়ার একটা প্ল্যান দিলেন মালেক সাহেব। খান সাহেব তাতে উল্লসিত হলেন।
কোনো হইচই নেই। ন্যাশনাল ইন্টিগ্রিটি রক্ষার জন্য একাডেমি হয়ে গেল। মালিক সাহেব তার ডিরেক্টর হলেন, কিন্তু একাডেমির যে কি কাজ কেউ তা জানল না। ওই একাডেমির কথা লোকে ভুলেই গেল। তবে যথাক্রমে একদা বাংলা একাডেমি এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা হরফ সংস্কারের প্রস্তাব পাশ করে বসল। মালিক সাহেব কোথায় কি কলকাঠি নাড়লেন দেশবাসী তার বিন্দু বিসর্গও কিছু জানল না। জানলেন খান সাহেব। তাকে জানিয়ে দেওয়া হলো কেল্লা ফতে। এমনভাবে হরফ সংস্কারের প্রস্তাব পাশ করানো হয়েছে যে ওইভাবে হরফের সংস্কার সাধন হলে প্রচলিত বাংলা হরফে ছাপানো বই এ দেশে ভবিষ্যতে একখানিও কেউ পড়তে পারবে না। তার মানেই কলকাতার বই পাকিস্তানে সম্পূর্ণ অচল হয়ে যাবে। তার বদলে পশ্চিম পাকিস্তান থেকে উর্দু বইয়ের সাপ্লাই দিতে হবে, অবশ্যই প্রথমে বাংলা অনুবাদের মাধ্যমে। দরকার হলে এই অনুবাদ করা বইগুলি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের পাঠ্য করতে হবে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে কেবলই বাংলা বই পড়তে হবে তার কি মানে আছে? বাংলা বইয়ের নামে পড়াচ্ছ তো খালি হিন্দুয়ানিতে ভরা কলকাতার বই। কেন লাহোরের উর্দু বই বাংলাতে তর্জমা করে বাংলা অনার্সে পাঠ্য করতে পারো না? এমন একটা বিতর্ক কে বা কারা বাজারে চালু করে দিল। মালিক সাহেব তার হুজুর আইয়ুব মোনায়েমকে জানিয়ে দিলেন, কাজ চলছে ভালো। বাংলা সিলেবাসে এইভাবে উর্দু বই চালু হয়ে গেলে বাঙালির মস্তিষ্ক শুদ্ধির কাজ কিছুটা এগোবে। কলকাতার বইয়ের মারফতে যে সকল হিন্দুয়ানি ভাবধারা এসে আমাদের পাক মস্তিষ্ককে অনবরত নাপাক করছে তার এবার সমাপ্তি ঘটবে। এসব হলো নেপথ্য কথা। প্রকাশ্যে যেটা দেশবাসীকে জানানো হলো তা হচ্ছে, বাংলা হরফ অত্যন্ত অবৈজ্ঞানিক। যেহেতু আমরা সমাজের সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে চাই, সেহেতু এই অবৈজ্ঞানিক বাংলা হরফকে কিঞ্চিৎ বিজ্ঞানসম্মত করতেই হচ্ছে। এর ফলে বাংলা ভাষার প্রসার দ্রুত হবে ইত্যাদি। এইভাবে কীর্তিমান মালিক সাহেব আইয়ুব খানের আমলেও বহাল তবিয়তে উন্নতির মই বেয়ে উপরে উঠে যেতে লাগলেন। ইতিমধ্যে এলো 1969-এর গণ অভ্যুত্থান। আইয়ুব খান বিদায় নিলেন। যেদিন সন্ধ্যায় আইয়ুব খানের বিদায় বার্তা রেডিওতে ঘোষিত হলো, সেদিন মালিক সাহেব, অন্য কেউ না জানলেও সে কথা তার স্ত্রী জানেন, সারা রাত কেঁদে বালিশ ভিজিয়েছিলেন। হায় হায়, এই তো কমাস আগেই আইয়ুব খানের বইয়ের ফ্রেন্ড নট মাস্টার গ্রন্থের বঙ্গানুবাদ করে কয়েক হাজার টাকা কামাই করেছিলেন। এখন উপায়? সকলেই যে বলে আব্দুল মালেক হচ্ছে আইয়ুব খানের নাম্বার 1 দালাল। হায় খোদা, এখন কি হবে? মালিক সাহেবকে চান্স খোদা ঠিকই মিলিয়ে দিলেন। প্রায় 2 বছর সময় পেলেন হাতে। 1969-এর মার্চে ইয়াহিয়া খান শীঘ্রই ক্ষমতা হস্তান্তরের যে প্রতিশ্রুতি জাতিকে দিয়েছিলেন, কোনোদিনই তা পালিত হয়নি। আজকাল করে কেটে গেছে 2টি বছর। সে 2 বছরে অতি বুদ্ধিমান আব্দুল মালেক ধীরে ধীরে কাজ গুছিয়ে ফেলেছেন। রবীন্দ্র জয়ন্তীতে গদগদ কণ্ঠে বক্তৃতা করে প্রচার করেছেন, রবীন্দ্রনাথ আমাদের সত্তার অবিচ্ছেদ্য অঙ্গ। ছাত্রদের এক সাংস্কৃতিক সভায় বলেছেন, দেশের ভৌগোলিক পরিবেশ এবং দেশের ভাষাই হচ্ছে জাতি গঠনের মৌল উপাদান। জাতীয় সত্তার কোনো অপরিহার্য অঙ্গ রূপে ধর্মের কোনো স্থান থাকতেই পারে না। একদা প্রবন্ধ লিখে রবীন্দ্রনাথকে পাকিস্তান থেকে নির্বাসন দিতে চেয়েছিলেন। এবার তিনি বই লিখে তার জীবনানন্দের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন। নজরুল ইসলাম হাজার হলেও গান লিখে মুসলমানিত্ব জাহির করেছেন। অতএব কঠোর ভাষায় তার সমালোচনা করে সাহিত্যে ধর্মনিরপেক্ষতার উপর জোর দিয়ে প্রবন্ধ লিখলেন। যে গোঁফ খুর দিয়ে চাঁচা শুরু করেছিলেন, এবার আবার তাকে কিছুটা বাড়তে দিলেন। কিন্তু এত সব করেও হালে পানি পাচ্ছেন না দেখে আওয়ামী লীগ রিলিফ ফান্ডে 1000 টাকা চাঁদা দিলেন। দেখাই যাক এবার ভাইস চ্যান্সেলর যদি হওয়া যায়। এহেন মালিক সাহেব সেদিন প্রবন্ধ লিখছিলেন। সেই 25-এর রাতে রাত 9টার দিকে খাওয়া শেষ করে লিখতে বসেছিলেন। বিষয় পূর্ব বাংলার আধুনিক কবিতা। লিখতে বসেই কথাটা মালিক সাহেবের মনে হলো, এক ঢিলে 2টি পাখি মারতে হবে। সকলেই কবি হিসাবে জনাব আব্দুল কাসেমকে বর্তমান পূর্ব বাংলার শ্রেষ্ঠ কবি বলে থাকেন।
তার চেয়েও বড় সহ্য। ছোকরা কটা দিন বিশ্ববিদ্যালয়ে খালি ঘোরাফেরাই করেছিল, পাশ করতে পেরেছিল একটা পরীক্ষায়, হতে পেরেছে তার মতো বিশ্ববিদ্যালয়ের রিডার। মূর্খ দেশবাসীর কাছে মূর্খরাই সম্মান পাবে। কিন্তু হায়, ছোকরার কবিতার কোনো দোষ যে ধরা যায় না। তখন কবিতা রেখে দিয়ে তিনি চোখ বুজে চিন্তা করতে শুরু করলেন। এক হাতে কলম, সামনে খাতা খোলা, চোখ বন্ধ করে মালিক সাহেব চিন্তা করছেন। দৃশ্যটা দেখলে সে সময় মালিক সাহেবকে ধ্যানী বুদ্ধের সঙ্গে তুলনা করতে ইচ্ছে না হয়ে যায় না। ধ্যানী মালিক সাহেব হঠাৎ ধ্যান ছেড়ে লাফিয়ে উঠলেন। ইউরেকা! আবুল কাশেমের কবিতায় যে সকল চিত্রকল্প ও প্রতীকের ব্যবহার আছে তা যথেষ্ট বঙ্গীয় নয়, বহুল পরিমাণে পাশ্চাত্য দেশীয়। কিন্তু আধুনিক বাংলা কবিতার মধ্যে এটা কি দোষের? তাছাড়া ছোকরার সব কবিতায় যে ওই রকম তাও তো নয়। দুত্তর, এ দেশীয় গবেট পাঠকেরা অত সব বুঝবে না। কথাটা যে তার মাথায় এসেছে সেটা আল্লাহর রহমতের ফলেই। লাভ দুদিক থেকে সেটা বুঝতে পারছ না। প্রথমত, আবুল কাশেমকে পাঠকের মন থেকে কিছুটা সরাতে পারলে যে ফাঁক সৃষ্টি হবে, সেই ফাঁকে কোনো মতে নিজেকে একটু গলিয়ে দিতে পারলে আহ, কি মজা! দ্বিতীয়ত, তিনি যে তার চিন্তার সর্বস্তরে একজন বিশুদ্ধ বাঙালি এটাও প্রমাণিত হবে। অতএব চোখ খুললেন মালিক সাহেব। দ্রুত বেগে কলম চলতে শুরু করল। রাত প্রায় 12টার দিকে মালিক সাহেবের হুঁশ হলো বাইরে গোলাগুলি হচ্ছে। ওরে বাবা, কি প্রচণ্ড আওয়াজ! বারান্দায় পা দিয়ে এপাশ ওপাশের দৃশ্য দেখেই তিনি ব্যাপারটা বুঝে ফেললেন। তাহলে কি তার ছোট ভাইয়ের কথাই ঠিক হলো? কদিন থেকে দু ভাইয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। এখন থেকে পাকিস্তান, মুসলমান প্রভৃতি বুলি ভুলে গিয়ে বাংলা ও বাঙালির কথা বলতে হবে, নইলে আমাদের গোলামি ও দুর্গতি রোধ করা যাবে না। মালিক সাহেবের মত। ছোট ভাই খালেক সাহেবের মত হচ্ছে পাকিস্তানের সংহতি সকলের আগে, সেজন্য আছে আমাদের সেনাবাহিনী। এই সেনাবাহিনী আমাদের গৌরব ও গর্বের বস্তু। যে কোনো মূল্যে তারা পাকিস্তানের সংহতি রক্ষা করবে, দেশকে তারা বিচ্ছিন্ন হতে কিছুতেই দেবে না। কিন্তু সংহতি রক্ষা পাবে কিসে? ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দুই অংশের মধ্যে সমতা রক্ষায়, না প্রবল গায়ের জোরে একটা অংশকে পদতলে রেখে শোষণ করায়? শোষণ, পদানত প্রভৃতি শব্দগুলি মালিক সাহেবের মুখে ইদানিং শোনা যাচ্ছিল। এতে মনে মনে খুব বিক্ষুব্ধ ছিলেন খালেক সাহেব। আপন ভ্রাতার এহেন পদস্খলন তার কাছে গভীর মর্মপীড়ার কারণ ছিল। পাকিস্তান ও ইসলামকে বাঁচাতে গিয়ে আমরা যদি কিছুটা শোষিত হয়েই থাকি, সেটা সহ্য হবে না। আমাদের ঈমান এতই দুর্বল। কিন্তু বড় ভাইকে কি আর বলবেন? নিজে তিনি বৈজ্ঞানিক মানুষ, হলের প্রভোস্টগিরি, ব্যবসা ও রোটারি ক্লাব নিয়ে আছেন। রাজনীতি এমন কিছু তিনি বোঝেন না। অথচ তার বড় ভাই সরাসরি রাজনীতির ছাত্র। তবু তিনি বলবেন বড় ভাইয়ের ওটা ভুল, পাকিস্তান সেনাবাহিনীর শক্তি সম্পর্কে তার ধারণা নেই। একদিনে, মাত্র একদিনে আওয়ামী লীগের এইসব চ্যাংড়ামি সেনাবাহিনী ঘুচিয়ে দিতে পারে, দরকার হলে দেবে। কিন্তু কতদিনে? গায়ের জোরে কতদিন অন্যকে পদানত রাখা সম্ভব? ধরুন 100 বছর। এইটাই খালেক সাহেবের মত। ইসলামের স্বার্থে, পাকিস্তানের সংহতির স্বার্থে দরকার হলে আমাদের সেনাবাহিনী 100 বছর পূর্ব পাকিস্তানকে পদানত রাখবে, দেশে সামরিক শাসন চালাবে। ইসলাম ও পাকিস্তানের স্বার্থে তা হবে বিলকুল জায়েজ। খালেকের সঙ্গে সেই সব বিতর্কের কথা মালিক সাহেব এখন স্মরণ করলেন। খালেকের ধারণাই তাহলে ঠিক? গায়ের জোরে দরকার হলে বাংলাদেশকে পদানত রাখার অভিযান শুরু হয়েছে। মালিক সাহেব তাড়াতাড়ি ঘরে ঢুকে লিখিত প্রবন্ধটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন। খুর বের করে গোঁফ চেঁচে নিলেন। অতঃপর চটপট অজু করে মাথায় টুপি দিয়ে কোরআন নিয়ে বসলেন। কোরআন শরীফের সামনেই পাওয়া গিয়েছিল মালিক সাহেবের লাশ। 5 বছরের ছোট ছেলেটিকে পাওয়া গিয়েছিল বাপের পাশেই গুলিবিদ্ধ অবস্থায়, কিন্তু পাওয়া যায়নি 2 মেয়ে ও স্ত্রীকে। অবশ্য মালিক সাহেব অভিনয়ে খুব একটা ভুল করেননি। ওদের তিনি বোঝাতে চেষ্টা করেছিলেন, আমরা খাঁটি মুসলমান, সেনাবাহিনীর সমর্থক, আওয়ামী লীগের দুশ্মন।
বেশ, ঠিক আছে, আমাদেরকে তবে সাহায্য করো। শোনা মাত্র মালেক সাহেব সাহায্যের জন্য তৎপর হয়েছিলেন। নিশ্চয়ই আপনাদের সাহায্য করব, হ্যাঁ 100 বার করব। বলুন কি করতে হবে, কোন দুশ্মনকে ধরিয়ে দিতে হবে? সব দুশ্মন আমার নখদর্পণে। হোয়াটসঅ্যাপ নেহি, দুশ্মনের সাথে মোকাবেলা আমরাই করতে পারবো। তুম রুপেয়া নিকালো। সঙ্গে সঙ্গে মালেক সাহেব আলমারি খুলে যা টাকা ছিল, মাত্র 500 টাকা ছিল, সব দিয়েছিলেন। মোটে 500 টাকা। জওয়ানরা খুশি হয়নি। নিজেরা তন্ন তন্ন করে খুঁজেছিল সারা আলমারি। স্ত্রী কন্যাদের গহনা ছিল প্রায় 40 ভরি হবে। সেগুলো তারা হাতে নেওয়া মাত্র মালেক সাহেব বলে উঠেছিলেন, যদি কিছু মনে না করেন তাহলে এগুলো আমি আপনাদেরকে সামান্য উপহার হিসেবে দিতে চাই। बहुत शुक्रिया, अगर जेवर तो मिला, लेकिन औरत कहाँ? গয়না তো দোস্ত দিলে, কিন্তু গয়না যে পড়বে সে মেয়ে মানুষ কোথায়? औरत कहाँ? প্রচণ্ডভাবে ধমক দিয়ে উঠল একটি জওয়ান। পাশেই বাথরুমে মেয়েরা লুকিয়েছিল, তাদের বের করা কঠিন হলো না। 2 বার জোরে লাথি মারতেই কপাট খুলে গেল। পাওয়া গেল 2 মেয়ে 1 মা। মায়ের বয়স 40, কিন্তু ভারী মজবুত দেহের গড়ন, এখনো স্বচ্ছন্দে 30 বলে চালিয়ে দেওয়া যায়। মেয়ে দুটির একটি 19, একটি 17। জওয়ানরা ভারী খুশি। এ বাড়িতে ঢোকা তাদের জন্য খুবই সার্থক হয়েছে। 3 খুবসুরত औरत, 40 ভরি জেভার, 500 রুপয়া, এসবই মালে গনিমত, অতএব হালাল। তুমি বলেছ তুমি আমাদের দোস্ত আদমি আছো, তবে এখন দোস্তের কাম করো। এই অর্ডার 3টাকে আমাদের দরকার, আমরা নিয়ে যাব, লেকিন কুছ ঘবরাও মাত, 3 দিন বাদে রেখে যাব। এতটা সহ্য করার ক্ষমতা মালেক সাহেবের ছিল না। তিনি আর্তনাদ করে উঠলেন, ইয়া আল্লাহ, এই জালেমের হাত থেকে বাঁচাও, লা ইলাহা। আর বলতে পারেননি মালেক সাহেব, বলতে চেয়েছিলেন লা ইলাহা ইল্লা আন্তা। লা ইলাহা অর্থাৎ আল্লাহ নেই পর্যন্ত বলতে পেরেছিলেন, বাকি অংশ ইল্লা আন্তা অর্থাৎ তুমি ছাড়া আর বলা হয়নি। এমন সময় খটাখট খটাখট স্বয়ংক্রিয় রাইফেলের কাজ শুরু। অতএব মালেক সাহেবের জীবনের শেষ কথা হলো আল্লাহ নেই। আল্লাহ নেই বলতে বলতে ভুলণ্ঠিত হলো মালেক সাহেবের নশ্বর দেহ। তার পাশে লুটিয়ে পড়ল 5 বছরের ছোট ছেলেটি। মালেক সাহেবের এই পরিণতির কথা সুদীপ্ত জেনেছিলেন পরে, প্রায় দিন 10 পরে। সকল কথা ডক্টর খালেকের কাছে শুনে তিনি আতকে উঠেছিলেন। ইস, কি বর্বর নরপিশাচের দল! না না, ওসব বলবেন না। যে কোনো দেশের সৈনিকদের তুলনায় আমাদের পাকিস্তানি সৈন্যদের নীতিবোধ অনেক উন্নত। ওই একটা কাজ তারা বাই চান্স করে ফেলেছে। তাও দেখুন না, ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে, আমার কাছে চিঠি দিয়েছে ওরা এবং ক্ষমা চেয়েছে। তাই নাকি? সামান্য একটু ফোড়ন কেটে থেমে গিয়েছিলেন সুদীপ্ত, এবং খালেকের সঙ্গে যে তার কখনো পরিচয় হয়েছিল সেই কথা মনে করে গভীর ঘৃণার সঞ্চার হয়েছিল তার মনে। কি অবাক, সংবাদটা দেবার সময় তার একটুও লজ্জা হয়নি। ছি ছি! অবলীলাক্রমে মরহুম আব্দুল মালেকের ভাই ডক্টর আব্দুল খালেক বলে গেলেন, আর্মির জেনারসিটি দেখুন, মেয়েদের ফেরত পাঠাবার সময় চিকিৎসার জন্য 300 টাকাও দিয়েছে। দে আর কোয়াইট সেন্সিবল ফেলোস। তা বটে। মনে মনে পরে সান্ত্বনা পেতে চেষ্টা করেছিলেন সুদীপ্ত। গনিমাতের মাল তো ফেরত দেবার কথা নয়, কিন্তু ওরা দিয়েছে, সেই সঙ্গে 300 টাকাও দিয়েছে। এই বদান্যতার কি কোনো তুলনা আছে? হাজার হলেও মিস্টার মালেক এবং ডক্টর খালেক তাদের নিজেদের লোক। সাধারণ জওয়ান চিনতে না পেরে একজনকে না হয় মেরেই ফেলেছে, এবং তার স্ত্রী কন্যাদের সাথে কিছুটা খারাপ কাম করেই ফেলেছে। তা বলে কি ব্যাপারটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে না? রাষ্ট্র বিপ্লবের সময় এ ধরনের 2-4টে দুষ্কর্ম তো ঘটেই থাকে, তা বলে কি রাগ করে থাকলে চলে? ডক্টর খালেক সেনাবাহিনীর উপর রাগ করেননি। ভাবি ও ভাইজিদের নিজের বাসায় এনে তাদের প্রত্যেককে 1 বোতল করে ভাইব্রোনা কিনে দিয়েছিলেন। হেন ডক্টর খালেক একদিন ডক্টর গোবিন্দচন্দ্র দেবকে পাকিস্তান বিরোধী বলে ফতোয়া দিয়েছিলেন।